প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ফরেনসিক মেডিসিন ও তার প্রয়োগ নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ হাবিবুজ্জামান চৌধুরী ১৯৫৬ সালের সেপ্টেম্বরে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিএফএম এবং ফরেনসিক বিষয়ে এমসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, এই যে ফরেনসিক মেডিসিন, এই বিষয়টা আমরা সাধারণত শুনে থাকি যখন কোনো মৃত্যু নিয়ে মামলা মোকদ্দমা হয়, কোনো এইরকম জটিলতা তৈরি হয়, তখনই আমরা সংবাদ মাধ্যমের রিপোর্টে শুনতে পাই ফরেনসিক রিপোর্টে এই বলা হয়েছে। আসলে ফরেনসিক রিপোর্ট বা ফরেনসিক মেডিসিন বিষয়টা কি? ধন্যবাদ আপনাকে। আসলে ফরেনসিক মেডিসিন বিভাগ এই বিষয়টা আমাদের চিকিৎসা শাস্ত্রের চিকিৎসার যে কোর্স, সেটার মূল ৯টি বিষয়ের একটি, এবং এটা একটা স্পর্শকাতর প্রতিবেদনগুলো করা হয় এবং আমরা কোর্টকে সহযোগিতা করি আমাদের ডাক্তারি জ্ঞান দিয়ে। সেটি ফরেনসিক মেডিসিন কি করে থাকেন? সেখানে ময়নাতদন্ত করা হয়, ডেড বডির মৃত ব্যক্তির ময়নাতদন্ত করে তার প্রতিবেদন দেওয়া হয় এবং সেগুলো আদালতে যায়। সেখানে ডাক্তারদেরকে ডেকে তার সাক্ষ্য গ্রহণ করে এবং বিজ্ঞ আদালত সেই সাক্ষ্য গ্রহণ করার পরে এটা ট্রায়াল বলা হয় কোর্টে, হ্যাঁ, এবং এটা দণ্ডবিধির আওতায় তারা ট্রায়াল দেয় এবং সেই অনুসারে তাদেরকে শাস্তি প্রদান করা হয় আসামিদেরকে। বিচার কাজে এটি সহায়তা করে। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন মৃত মানুষের মৃত্যুর কারণ উদ্ঘাটনে ফরেনসিক মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষ মারা গেলেন, আমরা কেউ জানি না তিনি আত্মহত্যা করেছেন নাকি তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং আত্মহত্যা করলে কি খেয়ে বা কিসের মাধ্যমে কোন পদ্ধতিতে করেছেন, কিংবা হত্যাকাণ্ড হলে কিভাবে হয়েছে, এই বিষয়গুলো আপনারা বের করেন কি করে? ময়নাতদন্ত এটা একটা কর্মকাণ্ড যেখানে বৈজ্ঞানিক ডাক্তারি বুদ্ধিমত্তা দিয়ে আমাদেরকে মৃত্যুর কারণ, মৃত্যুর ধরন, যেটা নাকি আপনি বললেন, হ্যাঁ, হত্যা, দুর্ঘটনা বা আত্মহত্যা, সেটা আমরা বের করে থাকি। হ্যাঁ, বহির্বিশ্বে কিন্তু শুধু মৃত্যুর কারণটাই ডাক্তাররা বের করে থাকে। সেখানে মৃত্যুর ধরন সম্বন্ধে ডাক্তারদের কাছে জানতে চাওয়া হয় না। কিন্তু আমাদের দেশে এবং এই উপমহাদেশে ডাক্তারদের এটা একটা অতিরিক্ত কাজ, যেটা মৃত্যুর ধরন আমাদেরকে বের করতে হয়, বলতে হয়। এটা বড় একটা এক্সপার্টিজ, যে এটা যোগ্যতারও প্রশ্ন, যেটা আপনারা পারেন। আমার কৌতূহল, অনেকেরই এই কৌতূহলটি আছে যে একজন মানুষ, যে আমি বলছিলাম যে আমরা জানি না, তারপরও কি পদ্ধতিতে আত্মহত্যা করলো বা খুন হলো, কতক্ষণ আগে হলো, এই বিষয়গুলো আপনি কি করে বের করেন, কি দেখেন? এগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের বুদ্ধিমত্তা, আমাদের জ্ঞান অর্জন করতে হয় এবং বৈজ্ঞানিক ভিত্তির উপরে নির্ভর করে আমরা প্রতিবেদন দিয়ে থাকি। এটা এই কি দেখেন? তার শরীরের কোন কোন অংশের কি পরীক্ষা করেন? তার শরীরের যেরকম বাহ্যিক পরীক্ষা করা হয়, তার অভ্যন্তরীণ কেটে শৈল্য ব্যবচ্ছেদ করে ভিতরের অবস্থা আমরা দেখি, হ্যাঁ, কোথাও কোনো ভায়োলেন্সের সাইন আছে কিনা সেগুলো আমরা দেখি, ইন দি ফর্ম অফ ইনজুরি, যদি ভায়োলেন্ট ডেথ হয়ে থাকে। যেমন হ্যাঙ্গিংয়ের বেলায় ঝুলে আত্মহত্যা করেছে, ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, সেই ক্ষেত্রে ফাঁসির যে আত্মহত্যা করার যে ইয়েগুলো, লক্ষণগুলো, সেগুলো গলার উপরে যেরকম দাগ থাকে, হ্যাঁ, এটা বাহ্যিক। এটা ভিতরে আমরা
যেরকম লং ড্রপ হ্যাঙ্গিং একটা আছে, যে হঠাৎ করে ঝুলে যাওয়া, যেরকম জুডিশিয়াল হ্যাঙ্গিংয়ে হয়, এই ধরনের আমরা নেক ফাইন্ডিংস খুঁজি, যে নেকে অবভিয়াসলি ইন্টারনাল ফাইন্ডিংগুলো অবভিয়াস হবে, যেমন ফ্র্যাকচার ডিসলোকেশন অফ দি সার্ভিক্যাল ভার্টিব্রা, আপনারা জানেন আমাদের যে শির দ্বারা, হ্যাঁ শির দ্বারা, সেখানে কি সমস্যা হবে? কেউ যদি ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে, যে মেরুদণ্ডের হাড্ডি, এই অংশের হাড্ডি ভেঙে যায়, পিছনের দিকে হাড্ডি ভেঙে যায়, যেটাকে আমরা বলি অডন্টয়েড প্রসেস অফ দি সার্ভিক্যাল ভার্টিব্রা। হ্যাঁ, সেকেন্ড সার্ভিক্যাল ভার্টিব্রা, দ্বিতীয়টাই বেশি ভাঙে এবং স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে সাথে সাথে মৃত্যু ঘটে। কেউ যদি বিষ প্রয়োগে আত্মহত্যা করে কিংবা বিষ প্রয়োগে কাউকে মারা হয়, সেই ক্ষেত্রে শরীরের ভেতরে কি কি পরিবর্তন হয় এবং আপনারা কোন অঙ্গগুলি কমনলি দেখে থাকেন? আপনি জানেন যে বিষ প্রয়োগে বেশিরভাগ ক্ষেত্রেই শ্বাসকষ্টজনিত মৃত্যু ঘটে থাকে, অ্যাসফিক্সিয়াল ডেথস আমরা যেটা বলি, সেটাতে যেরকম কার্ডিনাল সাইন সেগুলো শরীরের ভিতরে আমরা পেয়ে থাকি মৃতদেহে, যেমন কনজেশন, সাইনোসিস, একটা আছে পিটিচিয়াল হেমোরেজ, হ্যাঁ, যেটা নাকি পিন হেডেড রেড স্পটস, হ্যাঁ, এটা এক্সটার্নালিও পাওয়া যায়, আবার অভ্যন্তরীণও আমরা পেতে পারি। সেগুলো দেখে ইন্টারস্টিশিয়াল ইডিমা ডেভেলপ করে, কনজেশন, ভেনাস স্টেসিসের জন্য কনজেশন হয়, যেটা নাকি খুব ওবিয়াস হয় ইন কেস অফ অ্যাসফিক্সিয়াল ডেথ। এটা বেশিরভাগ পয়জনিংয়ে অ্যাসফিক্সিয়াল ডেথসই হয়ে থাকে, সেভাবে আপনারা নির্ধারণ করি। একজন মানুষকে বিষ প্রয়োগ করা হলে সেটা তো বিষই, কিন্তু সেটা স্বেচ্ছায় নিজে খেয়েছেন, মানে এটি আত্মহত্যা নাকি তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, এটি বোঝার কি উপায় আছে? এই জন্যই তো এগুলো স্পর্শকাতর প্রতিবেদন, এগুলো বোঝার কোনো উপায় নেই, কারণ একজনের খাবারের সাথে মিশিয়ে অন্য কেউ দিল না, সে নিজে ইচ্ছা করে এটা সেবন করেছে, এটা বলা মুশকিল। এই জন্য এখানে ধরন দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। আবার এরকম তো হয় যে একজন মানুষ এই যে মৃত্যুবরণ করলেন, তারপরে কত দিন বা কত সময় আগে মৃত্যু হয়েছে সেটিও আপনারা অনেক সময় বলে দেন, এটা কি করে বলেন? মৃতদেহের যে পরিবর্তনগুলো আছে, মৃত্যু পর যে পরিবর্তনগুলো হয়, সেগুলো দেখে কি কি পরিবর্তন হয়, কত সময়ে কি কি পরিবর্তন? পরিবর্তনের ভিতরে কিছু আছে তাৎক্ষণিকভাবে পরিবর্তন হয়, যেমন সেটা চোখে যেমন ডায়ালেটেড অ্যান্ড ফিক্সড পিপুল হয়, চোখের যে পিপুল একদম, যে মনিটা, হ্যাঁ, একদম ডায়ালেটেড, যে অ্যাপারচারটা সেটা ডায়ালেটেড এবং ফিক্সড হয়ে যাবে এবং ফিক্সড হবে, নড়বে না। এটা বাহ্যিকভাবে দেখলে, এটা তো সাধারণ মানুষও দেখলে বুঝে। তারপরে আমরা শিরা, আমরা আর্টারি পালসেশন ফিল করি, এই পালসেশন রেডিয়াল আর্টারি থেকে শুরু করে শরীরে অনেক জায়গায় পালসেশন আমরা ফিল করে থাকি ডাক্তারি মতে, হ্যাঁ, যেমন ক্যারোটিড পালসেশন, ফিমোরাল পালসেশন, এগুলো আমরা দেখি। এতে কোনো রাতে পালসেশন পাবো না, স্টপ হয়ে যাবে, তার মানে তিনি মৃত্যুবরণ করেছেন। তারপরে স্টেথোস্কোপ আছে, আমরা স্টেথোস্কোপ ব্যবহার করি, অসকালটেট করি, হার্ট সাউন্ড শুনতে পাই কিনা, ব্রেথ সাউন্ড আছে কিনা, এগুলো শুনি। তারপরে আমরা ব্লাড প্রেশার মেশিন লাগাই, স্পিগনোম্যানোমিটার দিয়ে আমরা ব্লাড প্রেশার একেবারে পাই না। আপাতত এইভাবে বোঝা যায় যে মানুষটা মারা গেছে। এটা যে কোনো চিকিৎসক তার একটা ডেট ডিক্লেয়ার করতে হলে আপনি যা বললেন এটা আপনারা করি আমরা, কিন্তু এই মানুষটি কত সময় আগে মারা গেছেন? আমার প্রশ্ন সেটা যে তিনি লাশ পাওয়া গেছে, কিন্তু এই লাশটা কিংবা রুমের মধ্যে তার লাশ পাওয়া গেছে, কত সময় আগে তার মৃত্যু হয়েছে, এটা বোঝার জন্য কি কি বিষয় দেখেন এবং কি করে বোঝেন? এটা বোঝার জন্য মৃত্যু পর খিঁচুনি একটা বিষয় আছে, সেটার নাম হলো রাইগর মর্টিস বলি আমরা। সেটা 2 থেকে 3 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা পরে মৃত্যুর পর শুরু হয় এবং 12 ঘন্টা লাগে সমস্ত শরীরে অ্যাপিয়ার হতে। আবার 12 ঘন্টা সেটা লাস্টিং 12 ঘন্টা থেকে যায় সমস্ত শরীরে, আবার 12 ঘন্টা লাগে সেটাকে একদম সম্পূর্ণভাবে চলে যেতে শরীর থেকে। এটা দিয়ে একটা রাফলি আমরা এস্টিমেট 24 ঘন্টার মধ্যে হলে এটা দিয়ে বুঝতে পারি, 36 ঘন্টার ভিতরে বোঝা যায়। যদি এরও দেরি হয়ে যায়, এরও দেরি, পচন ধরে শরীরে, যে পচনগুলো নাকি আমরা পুট্রিফ্যাকশন বলে থাকি, এরও আবার 4টা স্টেজ আছে। হ্যাঁ, সেই 4টা স্টেজের ভিতরে একটা হলো রঙের পরিবর্তন হয় চামড়ার উপরে, রাইট ইলিয়াক ফোসাতে, হ্যাঁ, ব্লুইশ পার্পল ডিসকালারেশন শুরু হয়, সেটাকে আমরা বলি পোস্টমর্টম লিভিডিটি। এটার পরে নেক্সট এটা স্প্রেড হয় অল ওভার দি বডি, অ্যাবডোমেন, ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমেন,
তারপরে গ্যাস ফর্মেশন হয়, পিট্রিফাইড গ্যাস ফর্মেশনের এটা একটা স্টেজ আছে। তার নেক্সট স্টেজ হলো ম্যাগট স্টেজ। সেই ম্যাগট স্টেজে মাছি এসে পড়ে। মাছি ফাউল স্মেলিং গ্যাস যখনই ডেভেলপ করে তখনই মাছি এসে পড়ে এই অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, এয়ার লোবিউল এবং ওয়েটি প্লেসগুলোতে। এইসব দেখে আপনারা একটা ধারণা করেন যে কত সময় আগে ওটার একটা বিন্যাস আছে। তার ম্যাগট স্টেজেরও এরকম কয়েকটা স্টেজ আছে এবং সময় নির্ধারণ করতে পারেন। স্যার, এরপরেও একজন মানুষ মৃত্যুর পরে তাকে কবর দেয়া হয়, মাস পরে এমনকি বছর পরেও আমরা তুলতে দেখি। এই সব বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। আগামীকালের অনুষ্ঠানে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আজকে এই পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ফরেনসিক মেডিসিনের ব্যবহার সম্পর্কে একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে ব্যায়াম ভিত্তিক নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা একটা মুভ দেখাবো, এটা হচ্ছে পার্টনার ইয়োগা। পার্টনার ইয়োগার কনসেপ্টটা আসলে বাংলাদেশে অনেকটুকুই নতুন। আমরা যেটা জানি যে বিগিনার ইয়োগা কিংবা পাওয়ার ইয়োগা, যেগুলো হচ্ছে যে প্রথমে বিগিনার বা ফাউন্ডেশনটা হচ্ছে একটা আসন, আপনি আস্তে ধীরে অনেকবার করে করবেন এবং পারফেকশনটা আনবেন, সেটা হচ্ছে লেভেল 1। যখন সেগুলো পরপর করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে, চর্চা হয়ে যাবে, তখন অল্প সময় সবগুলো মুভ একসাথে করলে কিভাবে করতে হয় ফ্লোয়ের মুভমেন্টের মাধ্যমে, সেটা হচ্ছে পাওয়ার ইয়োগা বা ভিনিয়াসা ইয়োগা। অ্যান্ড দেন হচ্ছে পার্টনার ইয়োগা। পার্টনার ইয়োগার ব্যাপারটা হলো যে দুজন একই মুভ বা কিছুটা আলাদা মুভ একসাথে করলে পরে যেটা হয় যে দুজনের ভেতরের যে একজনকে সাপোর্ট করা, যেটা আমরা বারবার বলছি যে এখানে ফ্যামিলি বন্ডিং বলেন বা দুজনের ভিতরে ইন্টারাকশন, কমিউনিকেশন গ্যাপ থাকলে সেটা বাড়ানো, সব কিছু মিলিয়ে পাওয়ার ইয়োগাটা কিন্তু খুব বেশি হেল্প করে। যে আমার কিসে স্ট্রং, আমি কিসে উইক, আমার পার্টনার যখন জানছে তখন দুজনকে হেল্প করছে। এটা শুধু ব্যায়ামের ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। তখন আমার যে উইকনেস আছে আমার ফ্রেন্ড সেটা কাভার আপ করবে, আমার যে স্ট্রেংথ আমি আমার ফ্রেন্ডের ব্যাপারে সেটা হেল্প করব। এভাবেই দেখা যায় যে আমরা পুরো সমাজ বলেন, ফ্যামিলি বলেন, আমরা আস্তে আস্তে গ্রো আপ করব। তো এখানে পার্টনার ইয়োগার আমি 2-3টা মুভ দেখাবো এবং হেল্প করবে। আমার সাথে লিও, হি ইজ মাই সান, আমি আর আমার ছেলে একসাথে মুভগুলো করছি। ওকে, অ্যান্ড লিও রেডি, গো টু দ্য প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক মুভে ও একটু থাকুক, তখন আমি বলি দিস ইজ প্ল্যাঙ্ক মুভ, ইয়োগা মুভ। এটাতে যেটা হচ্ছে যে কোরের কাজ হচ্ছে, তো কোরের কাজটা যখন হচ্ছে এবং টোটাল বডির কাজও হচ্ছে। এখন এখানে পার্টনারশিপে কি করব আমরা? ওকে, গো ডাউন, ওকে, সো আই এম ইন দ্য প্ল্যাঙ্ক মুভ, যেটা হচ্ছে যে কিন্তু আমার পাটা উপরে এবং লিওর যেটা হচ্ছে যে লিওর আমার ভরটা নিতে হচ্ছে। দেন আই উইল ডু 1 পুশ আপস অ্যান্ড দেন 1 2 and 3. Okay, down, then back and up, and Leo up. Okay, thank you. যেটা হচ্ছে যে আমরা প্ল্যাঙ্ক মুভটা করলাম, তার সাথে কি হলো, আমি ভরসা পাচ্ছি, আমি ওর উপর ট্রাস্ট করি যে ও আমাকে ফেলে দিবে না। ও জানে যে মা আমার পিঠে পা দিয়ে করছে, কোনোভাবে মাকে ফেলতে দেওয়া যাবে না। তো ওর যখন লেভেলটা ক্রস করছে, ও পারছে না থাকতে আমার ওয়েটটা নিতে, তাও সে ধরে রাখছে। সো আই নো। এবং এরপর যখন আমরা পুশ আপটা করছি, পুশ আপটা কী হচ্ছে যে তখন আরও একটু প্রেশারটা দিলাম যে হ্যাঁ, ও তোমাকে কষ্ট দিচ্ছি শুধু না, আমি নিজেও কষ্ট করছি। এই জিনিসগুলো অনেকটুকু বন্ডিং বাড়িয়ে ফেলে এবং এটাই হচ্ছে পার্টনার ইয়োগার খুব মজার একটা ব্যাপার। তো আপনারা যারা বিনিয়াসা বা বেসিক ফাউন্ডেশনগুলো করেছেন, আপনারা নিজেরা পার্টনার ইয়োগাটা ট্রাই করতে পারেন। প্রিয় দর্শক, আমরা জানি যারা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ভুগছেন, কিছু খাবার দাবার তাদের এই হাইপারটেনশনের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে, আবার কিছু খাবার এটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই চলুন একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই উচ্চ রক্তচাপে আক্রান্তরা কি খাবেন, কেন খাবেন। দর্শক, আজকাল অনেক বাড়িতেই কম বেশি যে কোনো বয়সের মানুষের মধ্যেই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের একটি প্রবণতা দেখা যায়। এবং আগে যেটা আমরা জানতাম যে অ্যাডাল্টদেরই সাধারণত প্রেশার হয়, কিন্তু আমি নিজে অনেক পেশেন্ট পেয়েছি যাদের বয়স অনেক কম। সাধারণত অধিক ওজন, অতিরিক্ত ফাস্ট ফুড এবং ইনডিসিপ্লিন লাইফের কারণে অনেকেই কিন্তু খুব কম বয়সেই প্রেশারের মতো একটি সমস্যায় ভুগতে পারে।
উচ্চ রক্তচাপ হলে ম্যাক্সিমাম মানুষেরই প্রথম যেটা করণীয় সেটি হচ্ছে ডাক্তারের কাছে যেয়ে এই উচ্চ রক্তচাপটির জন্য যেই প্রয়োজনীয় ওষুধ সেটিকে গ্রহণ করা, এবং সেই সাথে খাবারের নিয়ন্ত্রণ অনেক বেশি জরুরি। কেননা উচ্চ রক্তচাপ মানেই হচ্ছে এটা থেকে পরবর্তীতে কিডনি এবং হৃদরোগের মতো অর্থাৎ হার্ট ডিজিজের মতো অনেক মারাত্মক রোগও কিন্তু হতে পারে। সেই জন্য অবশ্যই প্রত্যেক হাইপারটেনসিভ পেশেন্টকে উচিত তার রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখা। সেই ক্ষেত্রে খাবারে বেশ কিছু রেস্ট্রিকশন মেনে চললে অনায়াসেই খুব ভালো মতো কিন্তু সে জীবনযাপন মেনটেন করতে পারে। প্রথমত খাবারের লবণের দিকটা বিশেষভাবে বিবেচনা করতে হবে। এই ক্ষেত্রে টেবিল সল্ট বা এক্সট্রা লবণ, যেটাকে আমরা একেবারেই অ্যাভয়েড করতে বলি, এবং সেই সাথে বিট লবণ এবং অন্যান্য মুখরোচক যেগুলোর টেস্ট মেকার বা সল্ট রয়েছে সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। রান্নার ক্ষেত্রে খুব বেশি খেয়াল রাখতে হবে যেন কোনো সয়া সস বা কমার্শিয়াল সসের ব্যবহার করা না হয়। কেননা প্রেশার মানেই মনে করে অনেকেই লবণ, গরুর মাংস আর শুধু ডিমের কুসুম। বিষয়টি তা নয়। লবণের পাশাপাশি এরকম আরও অনেক খাদ্য উপাদান আছে যেগুলো সতর্কতার সাথে প্রেশারের রোগীদেরকে গ্রহণ করা উচিত। উচ্চ রক্তচাপে যারা থাকে তারা অনেক সময় প্রেশার হাই হয়ে গেলে আচারের আশ্রয় নেয়, অর্থাৎ মনে করে টক খেলে আমার প্রেশার কমবে, বাট এটা অনেক ভুল ধারণা। কেননা আচার মানেই হচ্ছে আচারে অনেক তেল থাকে এবং অনেক সল্টের ব্যবহার করা হয়। সুতরাং অবশ্যই আপনার প্রেশার কমাতে আপনি কখনোই আচারকে বেছে নেবেন না। সেই সাথে ফাস্ট ফুড এবং অন্যান্য ফ্যাটি ফুডস যেমন ডিমের কুসুম, গরুর মাংস, খাসির মাংস, স্পেশালি ভাজা পোড়া খাবারগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি সারাদিনের খাবারে পটাশিয়ামযুক্ত খাবারের মাত্রাকে যদি একটু বেশি করে গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সাধারণত ডাবের পানি, কলা, সবজি, সালাদ বেশি করে খেলে আপনার এই উচ্চ রক্তচাপ খুব সুন্দরভাবে মেনটেন হবে। আরেকটি বিষয়ে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ওজন, তা যেন অবশ্যই কমিয়ে আপনি কাম্য ওজনে রাখতে পারেন, অর্থাৎ আইডিয়াল ওয়েট মেনটেন করতে পারলে উচ্চ রক্তচাপের প্রবলেম এবং এইটার জনিত অন্য কোনো ডিজিজ থেকে নিজেকে খুব সহসাই বাঁচিয়ে রাখা সম্ভব। নিয়মিত হাঁটার পাশাপাশি খাদ্যাভ্যাসকে একটু পরিবর্তন করলেই এই উচ্চচাপের ঝুঁকি থেকে আপনি এবং আপনার নেক্সট জেনারেশন প্রত্যেকটি মানুষকেই কিন্তু পারবেন সেভ করতে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। পেশাগত কাজকর্মে আপনাকে তেমন শারীরিক পরিশ্রম করতে নাও হতে পারে, তাই রোজ খালি হাতে কিছুটা ব্যায়াম করুন অথবা 1 ঘন্টা জোরে হাঁটুন। তাছাড়া বাগানে কাজ করা, জগিং, সাঁতার কাটা এসবও করতে পারেন। এতে শরীর ও মন ফুরফুরে থাকে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে যা রয়েছে, ফরেনসিক মেডিসিন শিক্ষা ব্যবস্থা এমন একটা বিষয় যেটা দিয়ে আমরা চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান দিয়ে আমরা কোর্টকে সহযোগিতা করি। শুধু কোর্টকেই নয়, আমরা সমাজে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সমস্যার সমাধানও করে থাকি ফরেনসিক মেডিসিনের জ্ঞান দিয়ে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় এনটিভিতে সম্প্রচারিত স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।